গল্পের শুরুতে আমাদের মুভির প্রধান চরিত্র পাইকে দেখানো হয়। তারপর একদিন পাইয়ের সঙ্গে দেখা করতে একজন লেখক আসে। এই লেখককে আসলে পাইয়ের মামা পাঠিয়েছিলেন, কারণ পাইয়ের কাছে শোনানোর জন্য এমন একটি দুর্দান্ত গল্প ছিল যা এই লেখকের জন্য খুবই ইন্টারেস্টিং হতে পারত। আর সেই গল্পটি ছিল পাইয়ের নিজের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ধরনের এক গল্প। তখন প্রথমে লেখক পাইকে তার নাম সম্পর্কে জিজ্ঞাসা করে যে আপনার নাম পাই কেন। এটা শুনে পাই এখানে বলে যে এই পৃথিবীর প্রত্যেক মানুষের আলাদা আলাদা শখ থাকে, ঠিক তেমনি আমার মামার সুইমিং পুলের প্রতি অনেক শখ ছিল। আর যখন আমি জন্মগ্রহণ করি তখন আমার নাম পাই আমার মামাই রেখেছিলেন। আর এই নামটি আসলেই একটি সুইমিং পুল থেকে অনুপ্রাণিত ছিল, কিন্তু স্কুলে এই নামের জন্য আমাকে অনেক বিরক্ত করা হতো। তারপর একদিন স্কুলের শিক্ষকের কথায় পাই একটি কঠিন গণিতের পাই অঙ্কের সমাধান করে ফেলে। এই কারণে আমার শিক্ষক আমাকে অনেক বাহবা দেয় এবং সবার সামনে আমার অনেক প্রশংসা করতে থাকে। আর তারপর থেকেই আমি সবার কাছে নিজের নাম শুধু পাই বলে পরিচয় দিতে শুরু করি। এরপর সে বলে যে আমরা যেখানে থাকতাম সেখানে অনেক পর্যটকের ভিড় করত। এরপর পাই তার মায়ের সম্পর্কে বলে যে তিনি খুবই ভালো এবং ধর্মপরায়ণ একজন মহিলা ছিলেন। আর আমি ঈশ্বরকে এত বিশ্বাস করি তার কারণ আমার মা, কারণ তিনি অনেক বিশ্বাস করতেন। কিন্তু ছোটবেলায় আমাকে আমার ধর্ম সম্পর্কে কোনো কিছুই শেখানো হয়নি। আর এমনিতে যখন কাউকে তার ধর্ম সম্পর্কে শেখানো হয় না তখন সে বিভিন্ন ধর্মের বিষয়গুলো গ্রহণ করতে শুরু করে। আর আমিও ঠিক তাই করতে শুরু করেছিলাম। আমি অনেক ধর্ম অনুসরণ করেছি এবং এর মাধ্যমে শিখেছি কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। কিন্তু পাইয়ের বাবা ধর্ম সম্পর্কে ধারণা ছিল একদমই আলাদা। একদিন পাইয়ের বাবা পাইকে বললেন, বাবা যদি তুমি এইভাবেই বিভিন্ন ধর্ম অনুসরণ করতে থাকো তাহলে এর অর্থ হবে তুমি কোনো এক ধর্মকে পুরোপুরি অনুসরণ করছো না। এসব কথা শুনে পাইয়ের মা বলেন, পাই এখনো অনেক ছোট, সে যে কোনো ঈশ্বরকে ভালোবাসুক না কেন তাতে কি এমন আসে যায়। এরপর সেই লেখককে পাই বলে যে আমার বাবার একটা চিড়িয়াখানা ছিল যেখানে তিনি নানা ধরনের প্রাণী পালন করতেন। আর আমি ছোটবেলা থেকে সেখানে ঘুরে বেড়াতাম এবং প্রাণীগুলোকে খুব কাছ থেকে দেখতাম। আর আমার এটা মনে হয় যে প্রাণীগুলো মানুষের খুব ভালো বন্ধু হতে পারে। কিন্তু পাইয়ের এই ধারণাটি সব প্রাণীর উপর প্রযোজ্য ছিল না। একদিন আমি একটি বাঘের খাঁচার খুব কাছে চলে গিয়েছিলাম তাকে খাবার খাওয়ানোর জন্য। বাঘটিও আমার হাতে খাবার দেখতে পেয়ে সে খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসে এবং যখনই সে আক্রমণ করতে যাবে তখন আমার বাবা সেখানে চলে আসে। এটা দেখে আমার বাবা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন, তুমি কি ধরনের বোকামি করতে যাচ্ছিলে? বাঘটি তোমার অনেক বেশি ক্ষতি করতে পারতো। তারপর আমাকে বোঝানোর জন্য আমার বাবা একটি বাস্তব উদাহরণ দেখান। তিনি সেই বাঘের সামনে একটি ছাগল বেঁধে দেন। আসলে আমার বাবা আমাকে এটা দেখাতে চেয়েছিলেন যে এই বন্য প্রাণীরা কখনোই মানুষের বন্ধু হতে পারে না, আর প্রাণী তো প্রাণীই হয়। আর এই কথাটা প্রমাণও হয়ে যায়। আমি নিজের চোখের সামনে দেখেছিলাম কিভাবে সেই বাঘটি নির্মমভাবে ছাগলটিকে খেয়ে ফেলেছিল। আর এই ঘটনার মাধ্যমে আমি বুঝে গিয়েছিলাম যে বন্য প্রাণীরা কখনো মানুষের বন্ধু হতে পারে না। এরপর কয়েক বছর কেটে যায় এবং আমরা দেখি যে পাই এখন কিছুটা বড় হয়ে গেছে। পাই তার পছন্দের মেয়ের সাথে চিড়িয়াখানায় অনেক সময় কাটাতো। চিড়িয়াখানায় থাকা সমস্ত প্রাণী তাদের ছিল, কিন্তু যে জমির উপর চিড়িয়াখানাটি ছিল সে জমি তাদের ছিল না। আর এই কারণে তাদের খুব শীঘ্রই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ চলে আসে। পাইয়ের বাবা বলেন, খুব শীঘ্রই আমাদের অন্য একটি জায়গায় চলে যাব এবং এইসব প্রাণীগুলোকে আমরা বিক্রি করে দেব। কিন্তু এই বিষয়ে পাই মোটেও রাজি ছিল না, কারণ সে তার বন্ধুদের ছেড়ে যেতে চাইতো না। এরপর পাই তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা জাহাজে যাত্রা শুরু করে। এখানে নিরামিষ ও আমিষ খাবার নিয়ে পাইয়ের বাবা এবং জাহাজের রাঁধুনিদের মধ্যে একটি তর্ক শুরু হয়। তখন সেখানে থাকা আরেক যাত্রী তাদের নিজের খাবার অফার করে। রাতের সময় পাইয়ের বাবা সব প্রাণীকে ঘুমের ওষুধ দিচ্ছিলেন। তিনি বলেন, এটা আমি করছি কারণ সমুদ্র যাত্রা সব প্রাণীর জন্য খুবই কষ্টদায়ক হয়ে থাকে। এই কারণে তারা সেটা সহ্য করতে না পারে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। তাই তাদের সবচেয়ে ভালো হয় তাদের অজ্ঞান করে রাখা। এরপর পাই সেই লেখককে বলে, সেই সময় আমরা সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক অংশে অবস্থান করছিলাম। সেদিন রাত্রে যখন সবাই ঘুমিয়েছিল তখন প্রচন্ড শব্দের কারণে আমার ঘুম ভেঙে যায়। আর সেই কারণে আমি বাইরে বের হয়ে আসি। বাইরে তখন ভয়ঙ্কর ঝড় চলছিল। প্রথমে আমি সেটা উপভোগ করছিলাম, কিন্তু পরে খেয়াল করলাম যে অনেক পানি জাহাজের ভিতরে ঢুকে গেছে। আর ঠিক তখনই আমার মনে পড়ে যে আমার পরিবারও তো জাহাজের ভিতরে আছে। তাই আমি দেরি না করে জাহাজের সেই অংশে গেলাম যেখানে আমার পরিবার ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি চারিদিকে শুধু পানি আর পানি। এরপর আমি দৌড়ে উপরে চলে আসি যেখানে আরো কিছু লোক ছিল। আমি তাদের বলি, দয়া করে আমার পরিবারকে বাঁচান। কিন্তু তারা সবাই লাইফ বোর্ডে নামতে ব্যস্ত ছিল। তাদের মধ্যে একজন আমাকে বলল, এখনই যত দূরত্ব সম্ভব এই লাইফ বোর্ডে উঠে পড়ো।
এরপর ঢেউয়ের প্রচন্ড আঘাতের কারণে আমি লাইফ বোট সহ অনেক দূরে চলে যাই। সেই লাইফ বোটে আমি একা ছিলাম এবং লাইফ বোটটি ভয়ঙ্কর ভাবে দুলছিল এদিকে সেদিকে। আমি কোনোভাবেই সেখানে স্থির থাকতে পারছিলাম না। আমি দ্রুত সেই লাইফ বোট থেকে ঝাঁপ দেই এবং জাহাজটিকে খোঁজার চেষ্টা করি যেখানে আমার পরিবার ছিল। আমি যখন পানির নিচে ডুবে যাচ্ছিলাম তখন আমি কোনো মানুষকেই দেখতে পাইনি, শুধু এই জীবজন্তুগুলো ছাড়া। তখন আমার খেয়াল হয় যে আমাকে বাঁচতে হলে অবশ্যই আমার লাইফ বোর্ডের কাছে যেতে হবে এবং সেখানে উঠে আমাকে কোনো পথে নিরাপদ স্থানে যেতে হবে। আমি লাইফ বোটে ওঠা মাত্র একটু নিকটে একটা প্রাণীকে দেখতে পাই এবং তাকে টেনে উপরে নিয়ে আসি। দেখতে দেখতে সকাল হয়ে আসে, এখনো ঝড় থামার কোনো লক্ষণই ছিল না। পাই খেয়াল করে যে তার নৌকার মধ্যে অনেক পানি জমা হয়েছে এবং সেই নৌকায় একটি আহত জিব্রাও ছিল। এভাবেই কিছুক্ষণ থাকার পর আমি সমুদ্র ঠিক একটু দূরে আরো একটি প্রাণীকে দেখতে পাই এবং পাই বোটটিকে ঘুরিয়ে সেই প্রাণীটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় এবং তাকে তার নৌকার মধ্যে তুলে নেয়। কিন্তু এরপরে পাই আবার একটি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়। সেই বাঘটি অনেক ক্ষুধার্ত ছিল এবং সে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে। বাঘটি খুব দ্রুত সেই আহত জিব্রার উপর লাফিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে এবং খেতে শুরু করে। এই সবকিছু দেখে পাইয়ের কলিজা একদমই শুকিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাঘটি আবার আক্রমণ শুরু করে এবং সেখানে থাকা হনুমানটিকে মেরে ফেলে। পাই অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারছিল না। পাইয়ের মনে এখন সবচেয়ে বড় ভয় যেটি ছিল বাঘটি যে কোনো মুহূর্তে তাকে আক্রমণ করতে পারে। পাই ভয়ে ভয়ে নৌকার উপর ওঠে এবং সে সেখানে কিছু খাবার এবং পান করার জন্য পানি পায়। যদিও সেগুলো খুব অল্প পরিমাণে ছিল, তারপরও সে তৃপ্তি সহকারে একটু খেতে পারে। এরপর পাই নৌকার মধ্যে একটি নকশা খুঁজে পায় এবং সেটিতে দিক নির্দেশনা দেওয়া ছিল। এই একাকী সমুদ্রের মাঝে পাইয়ের কোনোভাবেই দিন কাটছিল না। সে গান গেয়ে গিয়ে সময় পার করছিল। পাই সেই সময়গুলোকে খুব বিশ্রীভাবে কাটাতে থাকে। দেখতে দেখতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক বড় বড় হাঙ্গরের রাজত্ব চলছিল। পাইয়ের নৌকার চারদিক দিয়ে সেই হাঙ্গরগুলো ঘুরতে থাকে। এই সময়টাকে পাই অনেক ভালোভাবে উপভোগ করছিল। কিন্তু এত কিছুর পরও পাইয়ের তার পরিবারের কথা মনে পড়তে থাকে। পাইয়ের মা তাকে বলছিল যে তুমি যত বিপদেই পড়ো না কেন নিজের উপর বিশ্বাস রাখবে, তোমার বিশ্বাসই তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। পাই তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একটি খাতাতে লিখতে শুরু করে এবং কাগজটিকে একটি টিনের কৌটায় রেখে সমুদ্রের মধ্যে ভেসে দেয় এবং সে মনে করে যে এই কাগজটি কোনো উদ্ধারকর্মীর কাছে গিয়ে পৌঁছাবে। পাই এইভাবে আরো বেশ কয়েকটি চিঠি লেগে এবং সমুদ্রের মধ্যে টিনের কৌটায় করে ভাসিয়ে দেয়। সে নৌকার ভিতর যে নকশাটি পেয়েছিল সে সেটা পড়তে পারছিল না, কারণ সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে আরো ভাবতে থাকে যে আমি যদি সেই বাঘটির পেটের ক্ষুধা মিটাতে না পারি তাহলে সেই বাঘটি যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। পাইয়ের নিজের খাওয়ার জন্য কিছু বিস্কিট ও পানি ছিল, কিন্তু বাঘটিকে দেওয়ার মতো তেমন কোনো খাবার তার কাছে ছিল না। পাই বাঘটিকে খাওয়ার জন্য সমুদ্রের মধ্যে মাছ খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই কোনো মাছ শিকার করতে পারছিল না। এইদিকে বাঘটিও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। বাঘটি কোনো কিছু সন্ধান না পেয়ে নৌকার কাঠগুলোই কামড়াতে শুরু করে। পাই তার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। আসলে তারা দুজনে এমন একটি জায়গায় অবস্থান করছিল সেখানে পর্যাপ্ত পরিমাণ মাছও ছিল না। বাঘটিও অনেক বেশি ক্ষুধার যন্ত্রণায় মাছ ধরার জন্য সমুদ্রে লাফ দেয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে একটি মাছ ধরতে পারে না এবং অবশেষে সে পাইকে খাওয়ার জন্য তার দিকে এগোতে থাকে। পাই সবকিছুই বুঝতে পারে এবং তার জীবন বাঁচানোর জন্য সে খুব তাড়াতাড়ি করে সেই নৌকার উপরে গিয়ে উঠে বসে। আর এইদিকে বাঘটিও নিজের জীবন বাঁচানোর জন্য সেই নৌকায় ওঠার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু এই সময় পাইয়ের মাথা কোনোভাবেই কাজ করছিল না। সে এতটাই রেগেছিল যে বাঘটিকে মারার জন্য একটি কুড়াল হাতে নেয়। কিন্তু যখন সে বাঘটিকে আঘাত করতে যাবে তখন বাঘের চেহারা দেখে তার অনেক বেশি মায়া হয় এবং সে কোনোভাবেই তাকে মারতে পারছিল না। তাই মনে মনে ভাবতে থাকে যে এই গভীর সমুদ্রে বাঁচতে হলে তার একজন সঙ্গীও প্রয়োজন আছে। তাই সে তাকে আবার নৌকা চড়তে সাহায্য করে। একদিন তাদের ফাঁদে একটি মাছ ধরা পড়ে এবং সেই মাছটি অনেক বড় ছিল। তাই অনেক কষ্ট করার পর সেই মাছটিকে উপরে তুলে আনে। এরপর সে সেই মাছটিকে মেরে ফেলে এবং বাঘটিকে খাওয়ার জন্য তার দিকে ছুঁড়ে মারে। ভাসতে ভাসতে তাদের নৌকাটি এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে অনেকগুলো বড় বড় হাঙ্গরের বাস ছিল এবং সেখানে অনেক ছোট মাছ ছিল যাদের আলো সেখানকার পানি ঝলমল করছিল। এখানে থাকা একটি হাঙ্গর বারবার তাদের নৌকার চারদিক দিয়ে ঘুরছিল, কিন্তু হঠাৎ করে হাঙ্গরটি একদিন লাফ দিয়ে উপরে উঠে আসে এবং তার আঘাতের কারণে পাইয়ের নৌকাটি সম্পূর্ণভাবে উল্টে যায়। পাই নিজের প্রতিটি দিন সেই বোটে গুনে গুনে কাটাচ্ছিল। এখন একদিন তারা এমন একটি জায়গা দিয়ে যায় যেখানে তাদের মুখোমুখি অনেক বেশি মাছের দেখা হয়, কারণ সেখানে আশপাশের পানিতে অনেক অনেক মাছ ছিল। আর শুধু তাই নয়, অনেক মাছ সেখানে উড়ছিল। তাই তাদের বোটে অনেক মাছ এসে পড়ে। এখন পাই আর সেই বাঘ দুজনে এই লাইফ বোটে ছিল। তাই এখন তারা দুজনে এই মাছগুলো পেয়ে খুব আনন্দিত ছিল, কারণ পাইয়ের কাছে খাওয়ার জন্য কোনো কিছুই ছিল না আর সে বাঘটিও অনেক বেশি ক্ষুধার্ত ছিল।
যখন নৌকাটি উল্টে গিয়েছিল তখন তাদের যেটুকু খাবার ও প্রয়োজনীয় সামগ্রী ছিল সবকিছুই পানিতে ভেসে যায়। এর জন্য পাই বাঘটিকে মেরে ফেলতে চাচ্ছিল এবং তাকে এমন ভাবে ভয় দেখাচ্ছিল যাতে সে তার কাছে আসতে সাহস না করে। এই দৃশ্যটিতে আমাদের দেখানো হয় যে মানুষ যখন বাধ্য হয় এবং অসহায় হয়ে যায় তখন সে যে কোনো কিছুই করতে পারে। কারণ আমরা জানি যে পাই নিরামিষভোজী ছিল, তাই এখন না চাইলেও তাকে বেঁচে থাকার জন্য এই মাছগুলোকে খেতে হবে। পাই মনে মনে ভাবতে থাকে যে আমি যে জায়গায় অবস্থান করছি এটা কোনোভাবে নিরাপদ নয়, যে কোনো সময় ঝড় আসতে পারে, তাই আমার উচিত বাঘটির সাথে একই নৌকায় অবস্থান করা। এই জন্য পাই নৌকার উপরে যায় এবং বাঘটিকে ভয় দেখাতে থাকে এবং তার বশ করতে চায়। দেখতে দেখতে এভাবে আরো বেশ কিছু সময় পার হয়ে যায়। এখন তাদের দুজনের অবস্থা এত বেশি খারাপ হয়েছিল যে তাদের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। পাইয়ের মস্তিষ্ক এত বেশি দুর্বল হয়ে পড়ে যে সে চতুর্দিকে তার পরিবারের সদস্যদের দেখতে পায়। পাইয়ের কাছে যে পেন্সিলটি ছিল সেটা এত বেশি ছোট ছিল যে সেটা দিয়ে ঠিকমতো লেখাও যাচ্ছিল না। তারপরও সে সেটা দিয়ে লেখার চেষ্টা করে। এভাবেই কিছু সময় চলতে থাকে এবং এক রাতে এত বেশি ঝড় আসে যে তার যে ছোট নৌকাটি ছিল সেটা ভেঙে যায়। তার নৌকাটির অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, তার ভিতরে অনেক পানি জমা হয়ে গিয়েছিল। পাই বাঘটিকে বলতে থাকে, দেখো আমাদের নৌকাটিও হয়তো আর কিছু সময়ের মধ্যে ডুবে যাবে। কিন্তু তাদের ভাগ্য কোনো রকম ভালো ছিল, তাদের নৌকাটি খুব বেশি ক্ষতি না হওয়ার কারণে তারা বেঁচে যায়। পরের দিন সকালে পাই সেই বাঘটির কাছে যায় এবং তার মাথায় হাত বুলাতে থাকে। পাই বুঝতে পারে যে সেই বাঘটির অবস্থা এতটা করুণ যে সে তাকে মারা তো দূরের কথা, সে উঠে ঠিকমতো দাঁড়াতেও পারবে না। পাই বাঘটির মাথা তুলে তার কোলে নেয় এবং সে নিজে কাঁদতে শুরু করে। দুজন মিলে নিজেদের সামনে তাদের শেষ সময়টা দেখতে থাকে। কিন্তু যেমনটা পাই বলেছিল যে ঈশ্বর তাদের সাহায্য করতে চান, তাই তার মতে পরের দিন তারা একটি দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপটি এমন একটি দ্বীপ ছিল যা পুরোপুরি সবুজে ভরা ছিল। এখানে তাদের পান করার জন্য পানি ছিল, খাওয়ার জন্য খাবার ছিল, অর্থাৎ তারা সহজেই বেঁচে থাকতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো দ্বীপটাই বেজিতে ভরা ছিল। বাঘটি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই বেজিগুলোকে খেতে শুরু করে। এখানে পাইয়ের কাছে খাওয়ার জন্য অনেক কিছু ছিল, পান করার জন্য স্বচ্ছ পানি ছিল আর খাওয়ার জন্য ফলও ছিল। কিন্তু রাত হতেই পাই বুঝতে পারে যে এই দ্বীপে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে, এখানে কিছু একটা সমস্যা রয়েছে। কারণ সেখান থেকে সব বেজিগুলো ভয়ে পালিয়ে গাছে উঠতে শুরু করছিল। আর কোনো অদ্ভুত জিনিস দেখে সেই বাঘটিও নৌকায় চলে যায়। রাতে পাই দেখে যে পুরো পানিটাই অ্যাসিডে পরিণত হয়ে গেছে, যার কারণে সেই পানির মাছগুলো গলে পচে যেতে শুরু করে। সেখানে পাই লক্ষ্য করে যে একটি গাছে একটি ফল ঝুলছে। আর যখন পাই সেই ফলটিকে ছিঁড়ে দেখতে শুরু করে তখন ভিতরে সে একটি মানুষের দাঁত দেখতে পায়। তখন পাই লেখককে বলে যে আসলে সেই দ্বীপটি কোনো সাধারণ দ্বীপ ছিল না, বরং সেটি ছিল একটি নরখাতক দ্বীপ। অর্থাৎ যে মানুষ ও প্রাণীদের শিকার করে তাদের খেয়ে ফেলতো। দিনে দ্বীপটি যতটা সুন্দর ছিল, রাতে তার চেয়েও ভয়ঙ্কর দ্বীপ আর কোনোটি ছিল না। আর যদি ভুল করে কোনো মানুষ সেখানে চলে আসতো তাহলে মৃত্যুর বাইরে তার আর কোনো উপায় থাকতো না। পরের দিন পাই তার নৌকা যতটা সম্ভব খাবার তুলে নেয়। এছাড়াও সে আরো অনেক জিনিস তার সঙ্গে নিয়ে নেয় এবং ভাবে সে যদি এই দ্বীপে থেকে যায় তাহলে সেও এই দ্বীপের শিকার হয়ে যাবে। পাই সেই বাঘটিকেও সেখানে রেখে যেতে পারতো না, তাই সে বাঘটির জন্য কিছু বেজি নিয়ে নেয়। এরপর পাই বাঘটিকে চতুর্দিকে খুঁজতে থাকে, কিন্তু কোনো দিকেও তার দেখা পাওয়া যাচ্ছিল না। তারপর যখন সে বাঁশি বাজায় তখন চোখের পলকে বাঘটি দৌড়ে তার কাছে চলে আসে। যদিও সেই বাঘটি একটি প্রাণী ছিল, তবুও সে জানতো যে এই দ্বীপে থেকে যাওয়া মানে মৃত্যুকে বরণ করে নেওয়ার সমান। এরপর আবার তারা অন্য একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং দেখতে দেখতে তারা দুজনে আবার একটি দ্বীপের কিনারায় এসে পৌঁছায়। নৌকা থেকে নেমেই বাঘটি সোজা জঙ্গলের দিকে যেতে শুরু করে। এইদিকে পাইয়ের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। পাই এতটাই দুর্বল ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতেও পর্যন্ত পারছিল না। সে বারবার বাঘটির দিকে তাকাতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে যে বাঘটি তাকে ছেড়ে হয়তোবা যাবে না। কিন্তু পাইয়ের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। বাঘটি শেষ পর্যন্ত তার দিকে এক মুহূর্ত ঘুরে তাকাচ্ছিল না। সে মনের কষ্টে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এরপর সেখানে কিছু উদ্ধারকর্মী এসে তাকে সঙ্গে করে নিয়ে যায়। পাই লেখককে বলতে থাকে যে এই সময়টা খুব কষ্টের হয়ে থাকে যখন কেউ আমাদেরকে গুড বাই না বলেই চলে যায়। আর এইভাবেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।